আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিস বেঙ্গলি নিশাত থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নিশাত ফারজানা। আশা করছি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন তো রমজান মাস, স্কুলের রুটিন চেঞ্জ হয়েছে। যেহেতু সকাল 9টা থেকে স্কুল, মেয়েকে স্কুলে রেখে আমি আবার বাসায় চলে যাব। বাসায় এসে বিছানার চাদরটা একটু অপরিষ্কার হয়ে গেছিল, চাদরটা উঠিয়ে ফেলেছি। আমার বিছানার নিচে ম্যাট্রেস দেওয়া, তার উপরে আমি একটা পাতলা তোশক বানিয়ে নিয়েছি, নিয়ে এটা দিয়েছি। এই বেডশিটটা আমার অনেক দিন আগেই কেনা ছিল, আমি কখনো ব্যবহার করিনি। আজকে ভাবলাম মেয়েদের রুমে বেডশিটটা দিই। ফ্লাওয়ারের বেডশিটটা আমার দেখতে খুব ভালো লেগেছে, যেহেতু ছোটদের রুমে ফ্লাওয়ারের এরকম বিছানার চাদর দিলে ওরা বেশ পছন্দ করবে। এই যে বেশ কিছু কাপড়ও ময়লা হয়েছিল, এগুলাও আমি ভিজিয়ে দেব, ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। কাপড় কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলে আমার মনে হয় আলগা ময়লাগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়, এই জন্য আমি একটু ভিজিয়ে রেখে দিই। আর এই যে বারান্দায় কতগুলো মানি প্লান্ট গাছ হয়েছিল, ভাবলাম ফেলে না দিয়ে কাঁচের জারের মধ্যে রেখে দিই, এগুলো দেখতে বেশ ভালো লাগবে। আগেও কয়েকটা আমি কাঁচের জারে রাখছি, তবে কাঁচের জারে রাখলে আমার মনে হয় পাতাগুলো একটু চিকন চিকন হয়ে যায়, তাই ভাবলাম ফেলে না দিয়ে জারের মধ্যে রেখে রুমের বিভিন্ন জায়গাগুলায় আবার নতুন করে দিই, পুরানোগুলাই ফেলে দিই। এই মানি প্লান্ট গাছটা খুবই সুন্দর বেড়েছে। আমি অবশ্য ভাত রান্না করি, চাউলের যে পানিটা ধুয়ে ফেলে দিই না, এটা আমি সবসময় গাছেই ব্যবহার করি। আমি কিন্তু এই মানি প্লান্ট গাছগুলাতে আর কোনো রকম সার ব্যবহার করি না, খালি ভাতের চাউলের পানিটাই দিই। ওভেনটা দেখতেছি একটু ময়লা হয়েছে, এটাও পরিষ্কার করে নেব। আমি না ওভেনের উপরের এই কাঁথা দুটো নিজে হাতে বানিয়ে নিয়েছি। এটা সুন্দর করে মাপ নিয়ে কাঁথা আমি নকশি কাঁথা সেলাই করে উপরে দিয়েছি। আমার অবশ্য এটাই ভালো লাগছে, অনেক অনেক রকম সুন্দর সুন্দর তাওয়াল দেয়, অনেক কিছুই দেয়। আমি ভাবলাম যে সবাই তো এরকম দেয়, আমি নিজ হাতেই একটা নকশি কাঁথা করি, ছোট ছোট দুটা কাঁথা করে ওভেনের উপরে দিয়েছি। আর রান্নাঘরের টুকিটাকি কিছু কাজও গুছিয়ে নেব। এখন তো রমজান মাস, দুপারে যেহেতু রান্না করার লাগে না, এই জন্য এই কাজগুলো আমি দুপারের আগেই সব সেরে নেব। আর রমজানের দিনে তো আমাদের অনেক ইবাদত বন্দিগি করতে হয়, যেহেতু রহমতের মাস এটা। এই কাজগুলো আমি সব দুপারের আগেই সেরে নেব। আমি না অন্যান্য সময় অসুস্থ থাকলেও রমজান মাসে আমি অসুস্থ থাকি না, আলহামদুলিল্লাহ। আমার রমজান মাসটা বরাবরের মতোই ভালো লাগে, প্রত্যেকবার রমজান মাস আসে আর আমার জন্য খুশি খুশি লাগে। যখন বাবার বাড়ি থাকতাম, ঠিক আমি ইফতারির টাইমে সব কাজগুলা গুছিয়ে করতাম, ইফতারিগুলা রেডি করতাম, যেহেতু আব্বা মা আমরা সবাই একসাথে ইফতারি করব, একটা আনন্দ বিরাজ করত। আর সেই কাজটা এখন পর্যন্ত আমার মনের মধ্যেই লাগে, যে আমি কোনো কাজ না করলেও ইফতারির সময় আমার খুব বেশি ভালো লাগে এগুলা গুছাগুছি করতে। এইবার আমার মনটা আসলেই ভালো না, আমার বড় মেয়েটা খুব অসুস্থ, এমন অসুস্থ হসপিটালে নেওয়া লাগছে মেয়েকে। তো মেয়েটা রোজা করে, নামাজ কালাম, আল্লাহর রহমতে কোরআন শরীফ পড়ে, ও সব সময়ই কোরআন শরীফ পড়ে। ও যখন নার্সারি ক্লাসে পড়ে তখন থেকেই আমি ওর কারিয়ানা পড়তে দিয়েছি। ও তো জেনারেল লাইনেই পড়ে, তো কারিয়ানা শিক্ষাটা নিতে প্রায় ও 4 বছর লেগে গেছে। এই 4 বছরে ওর অনেক কিছু শেখাইছে সেই হুজুর। আমি তখন চিটাগংয়ে থাকতাম, তো চিটাগংয়ে মাওলানা আইনুল আজাদের মেয়েটা সীতাকুণ্ড আপনার ক্যাডেট মাদ্রাসায় পড়াশোনা করত। তো ওই মেয়েটা আমাকে বলছিল, আন্টি আমি ওকে আমার মতো করে গড়ে তুললাম। আল্লাহ পাক জানি না কতটুকু রহমত বর্ষণ করছে ওর প্রতি, তবে আলহামদুলিল্লাহ আমি যে শিক্ষাটা দিয়েছি ও সবসময় ধরে রাখার চেষ্টা করবে। তো এখন পর্যন্ত মেয়ে ধরে রাখার চেষ্টা করেছে, তবে জানি না আমি আল্লাহ পাক কি আমার পরীক্ষা নিচ্ছে। মেয়েটা এবার রোজাটাও করতে পারছে না, তবে ও প্রত্যেক রমজানে আপনার 21 রমজানের আগেই খতম দিয়ে ফেলে কোরআন শরীফটা। এবার মনে হয় মেয়ে খতম দিতে পারবে কি না আমি জানি না, তবে দোয়া করবেন আপনারা সবাই, মেয়ে যেন সুস্থ হয়ে যায়। এই যে ছোট মেয়েটা স্কুল থেকে নিয়ে এসেছি, দুপারে গোসল করে আমি আরও নামাজ পড়ব।
এই ছোট ছোট শিক্ষাগুলোই আমি চাই ছোট থেকেই মেয়ে আমার কাছ থেকেই শিখুক, যেহেতু মেয়েরা তো মায়ের কাছ থেকেই বেশি শিক্ষা নেয়। আমি সব সময়ের জন্যই চেষ্টা করি যে ওরা ওরা যেন ছোট থেকেই ভালো কিছুই করতে পারে, এরকম আশাটাই করি। আর এই যে দুপুরে একটু রেস্ট করার পরে আমি একটা গরুর দুধের দিয়ে টক দই বানাবো, যেহেতু আমাদের এখন রমজান মাসে এই টক দইটা খেলে অনেক উপকারে আসে শরীরের। এটা গরুর দুধ আমি খুব ভালো করে জ্বালিয়ে নিয়েছি, এতে কোনো রকম পানি দিইনি। আমি এই ঘাটনি দিয়ে ঘেটে ঘেটে দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। নিয়ে অল্প পরিমাণ 1 চামচ টক দই দিয়ে দুধটা আবার একটু নেড়ে নিয়েছি। নিয়ে সব দুধের মধ্যে আমি এটা দিয়ে দেব। দুধটা দেখলাম কুসুম কুসুম গরম আছে কিনা। দুধটা যখন কুসুম কুসুম গরম থাকবে তখনই এই দইটা ওর মধ্যে দিয়ে দিতে হবে, নাইলে ঠান্ডা হয়ে গেলে দইটা ভালোভাবে বসতে চায় না। এই জন্য দুধটা আমি দেখে নিলাম কুসুম গরম আছে কিনা। তারপরে একটা ঢাকনা সহকারে আমি একটা বাটিতে এটা আপনার 8 থেকে 10 ঘন্টা চাউলের ড্রামের মধ্যে রাখবো। এই যে চাউলের ড্রামের মধ্যে রেখে আমি উপরে ঢাকনাটা দিয়ে রেখেছিলাম চাউলের। তারপরে দেখেন 8 থেকে 10 ঘন্টা পরে আমার দইটা রেডি হয়ে গেছে। এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখেন কত সুন্দর দইটা বসেছে। এটা একদম খাঁটি দুধের দই, আমার মা গ্রাম থেকে পাঠিয়েছে। এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখেন কত সুন্দর বসেছে। এটা অতিরিক্ত টক হবে না 8 থেকে 10 ঘন্টার মতো বসিয়ে নিলে। আমি আজকে রাতে রান্না খুব বেশি করব না, সীমিত পরিমাণের, যেহেতু আমার আগের দিনের কিছু তরকারি আছে। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া পুঁই শাক দিয়ে রান্না করব, সেটাই আপনাদের দেখাচ্ছি। আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আপনার হলুদ, লবণ, সরিষা বাটা, জিরা বাটা, আদা বাটা সব ভালো মতো কষিয়ে নিয়ে এতে চিংড়ি মাছ আমি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা অবশ্য আগে ভেজে নিলেই ভালো হতো, আজকে আর আমি আগে ভেজে নিইনি, সরাসরি মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আরও একটু পানি দিয়েছি, ভালো মতো চিংড়ি মাছটা কষিয়েছি। তারপরে মিষ্টি কুমড়োটা মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা আর বেশিক্ষণ আমি কষাবো না, একেবারেই কষাবো না বললেই চলে, যেহেতু পুঁই শাক শক্ত হয়ে যায় কষাইলে। এই জন্য মশলাটা মাখানোর সাথে সাথে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। পুঁই শাকে তো বেশি পরিমাণের পানি দিলে সিদ্ধ করতে করতে কালারটা নষ্ট হয়ে যায়। এটা পরিমাণ মতো পানি দিয়েছি, যে কালারটা কত সুন্দর আছে দেখতেই পাচ্ছেন। তবে আজকের ভিডিওটি আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।